হ্যালো সকলকে, স্টাইল উইথ টিনাই চ্যানেলে সকল সদস্যবৃন্দকে স্বাগত। আজ চলে এসেছি গ্যাংটক ট্যুর বা সিকিম ভ্রমণের পরের পর্বে। আজ তোমাদের সকলকে নিয়ে যাব লাচুং থেকে সোজা 0 পয়েন্টে। চলো তাহলে শুরু করা যাক। আগের দিন সন্ধে প্রায় 7 ঘন্টা জার্নি করে আমরা আজকের এই লাচুংয়ের হোটেলে পৌঁছেছিলাম। পৌঁছানোর পরই প্রথম ওয়েলকাম হয়েছিল আমাদের লোডশেডিং দিয়ে। হোটেল প্রবেশ করে নিচে খানিক অপেক্ষা করার পর আমাদের যথাযথ রুম প্রোভাইড করা হয়। আমার বাবা মায়ের রুম গ্রাউন্ড ফ্লোরেই ছিল। হোটেলের সমস্ত ফ্লোর ছিল উডেন, যার কারণে সিঁড়িগুলো ছিল ভীষণ খাড়া, তাই বাবা মা গ্রাউন্ড ফ্লোরে রুম পাওয়াটাই বেশ দরকার ছিল। অন্ধকার থাকার কারণে এবং অনেক লেটে আলো আসাতে সেদিন আমি আর আমাদের হোটেল রুমগুলির কোনোভাবে ক্যাপচার করে উঠতে পারিনি। সেদিন পৌঁছানোর পর আমাদের ভাগ্যে 1 কাপ চাও জোটেনি হোটেল থেকে, কারণ দাদাদের যখন আমরা রিকোয়েস্ট করি তখন ওনারা জানিয়েছিলেন ডিনার বসিয়ে দিয়েছেন অলরেডি, তাই এই মুহূর্তে চা করে দেওয়া সম্ভব নয়। অগত্যা যা আমাদের কাছে টিফিন ছিল তা দিয়ে তৎক্ষণাৎ ক্ষুধা নিবারণ করে ফেলি। এদিকে লাচুং পৌঁছানোর পর তীব্র ঠান্ডা ক্রমশ রাত হলে বেড়েই চলেছে। সেদিন লাচুং পৌঁছানোর পরও প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রায় অর্ধেক রাত। লাচুংয়ের কোনো হোটেলে টাওয়েল, স্যান্ডেল এসব প্রোভাইড করা হয় না, খুব লাক্সারিয়াস হোটেল বাদে। তবে হোটেলের রুম ছিল নো ডাউট খুব সুন্দর, গরম জলের জন্য গিজারের ব্যবস্থাও ছিল। লাচুংয়ে আমরা কোনো ভিউ রুম তো পাইনি, তবে আমাদের বাথরুম থেকে ভিউ যথাযথ ছিল। আর একটা খুব মজার বিষয় হলো, সে আমাদের বাইরে মানে আমাদের রুমের বাইরে গেলে সুন্দর এক ভিউ দেখা যেত সব সময়ই। যেটা এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে এটা বাইরের নয়, এটা বাথরুম থেকেই আমি ভিউ দেখাচ্ছি। পরের দিন সকালে ঘুম ভেঙে আমাদের রুমের বাইরে এসে যখন সামনে তাকাই, আনন্দে আমার মুখে হাসি আর আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন ওই দূরে বরফে ঘেরা পাহাড়ের কোলে পৌঁছবো, যার জন্য এত দূর থেকে আসা। মেঘলা আকাশের সব মেঘ সরে গেছে, আকাশে ঝলমলে আলো। খানিক বাদে আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম, হোটেল থেকে বাইরে বেরোলাম, বাইরের জাস্ট ভিউটা দেখতে এলাম। এসে যা দেখলাম মনকে খালি বলতে লাগলাম, এ কী দেখছি! প্রকৃতির এই অপরূপ রূপ জাস্ট পাগল করা। সামনে এগোতে আছে একটা নদী, পাথরের গায়ে সেই জল লেগে স্রোতের প্রচণ্ড আওয়াজ হয়। উপর থেকে 2-3টে ছোট বড় ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে। আরও তীব্র আওয়াজ কানে এসে ধরা দিচ্ছে। পাহাড় দেখতে গেলে আর পাহাড়ের কাছে আসলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। সকলের কাছেই এটা শুনি, তবে একটা কনফ্লিক্টেড কোশ্চেন আসে এখানে, যে টাকা খরচ করে গেছো অত দূরে, ভালো লাগবে না তো কি? সেটাই কি শুধু? আপনারাই বলুন তো, সেটাই কি শুধু? আমাকে কমেন্ট করে এর উত্তরটা অবশ্যই জানাবেন। বাকি আমি মনে করি রিফ্রেশমেন্ট তো সকলেরই দরকার। মানুষের সবসময়ই রিফ্রেশমেন্টের একটা দরকার হয়, সেটা পাহাড়ি হোক, সমুদ্রই হোক আর জঙ্গলই হোক। কিন্তু এখানকার যে ওয়েদার সেটা অটোমেটিক ভালো করে দেয় মনকে। প্রাণায়াম যখন করতে বলা হয় তখন শান্ত প্রকৃতির নিচে যে সুন্দর বিশুদ্ধ আবহাওয়াতে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে, তা এই প্রকৃতিতেই এইটাই সম্ভব। আবহাওয়াটা এইখানেই, যেই আবহাওয়া বইছে সেই আবহাওয়াতেই সেটা যেন সম্ভব হয়ে ওঠে। এটা আমার ব্যক্তিগত মতামত। এখানে কোলাহল নেই, শান্ত পরিবেশ, তাই এখানকার মানুষজনও এত ধৈর্যশীল হতে পারে, সবসময় কুল মাইন্ডেড।
ব্রিজের একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে গিয়েই দেখলাম। হয়তো এরপর যখন লাচুংয়ে আসবো ততদিনে হয়তো সেই ব্রিজের কনস্ট্রাকশনের কাজটা নিশ্চয়ই কমপ্লিট থাকবে। তখন আবার একটা নতুন রূপে দেখব এই লাচুংকে। সকালে আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট দিল পাউরুটি, জ্যাম আর চা। তারপর আমাদের যাত্রাপথ শুরু হলো জিরো পয়েন্টের দিকে। এই মুহূর্তে আমি যেই জায়গাটার দিকে এগিয়ে যাচ্ছি সেটা ছিল আমাদের লাচুংয়ের হোটেলের বাইরেরই জায়গাটা, যেটা দেখে আমি এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর সামনেই আমার বর আর আমার বাবা কিছু দূরে গিয়ে একটা ব্রিজে কনস্ট্রাকশনের যে কাজ চলছে বললাম, সেখানে গিয়ে ওরা ওখানকার প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করছিল। আমি সেখানেই এগিয়ে যাচ্ছিলাম ওদেরকে ডাকতে যে আমাদের সকালের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো সেই জন্য আমাকে ডাকতে পাঠানো হয়েছিল, তাই আমি ওনাদেরকে ডাকতে গিয়েছিলাম। জিরো পয়েন্ট যাওয়ার পথে পড়ে ইয়ামথাম ভ্যালি, আর ইয়ামথাম ভ্যালিতেই 2 বা তার অধিক ভিউ পয়েন্ট রয়েছে। সুতরাং আমরা আগের দিনই ঠিক করে ফেলি যে ইয়ামথাম ভ্যালি প্রথমে না গিয়ে প্রথমে আমরা জিরো পয়েন্ট থেকেই শুরু করব। জিরো পয়েন্টের হাইট ছিল 15,300 ফিট। সুতরাং বাবা মার পরামর্শেই ঠিক করা হয়েছিল যে ওনারাও যাবেন সেখানে। আমাদের মনে মনে একটু ভয় তো ছিলই যে সেখানে গিয়ে ট্যাকেল করার ক্ষমতা ওনাদের হবে কি না। তারপরেও ওনাদের পরামর্শে আমরা যাত্রাপথ শুরু করলাম। আর হ্যাঁ, জিরো পয়েন্ট যাওয়ার জন্য পার পারসন এক্সট্রা 400 টাকা আমাদের লেগেছিল। যদি কেউ না যেতে পারেন তো চাইলেই অপেক্ষা করতে পারেন নিচে কোনো শপে বসে, অর্থাৎ ইয়ামথাম ভ্যালির যে কোনো ভিউ পয়েন্টে বসে থেকে ওনারা সেখানে অপেক্ষা করতে অবশ্যই পারেন। কিন্তু আমাদের সকলেই ডিসিশন নেওয়া হয়েছিল জিরো পয়েন্টে যাবে সকলেই। যখন উইন্টার সিজন আসে তখন উপরে ইয়ামথাম যেতে প্রচুর বরফে ঢেকে যায় সারা রাস্তা, তাই সারা রাস্তা ইয়ামথাম পর্যন্তই খোলা থাকে। তারপরে জিরো পয়েন্ট পর্যন্ত ওপেন আর থাকে না। গাড়ি এগিয়ে চলল, বৃষ্টিও পথে পেলাম খানিক। রাস্তা যত এগোচ্ছে পাহাড় তত যেন নিজেদের কাছে চলে আসছে। এই সৌন্দর্য আরও কাছ থেকে অনুভব করার তীব্র বাসনা আরও বেড়ে উঠছে ততই। এবার আসি কিছু প্রিকশনসের কথায়। জিরো পয়েন্টে যদি যেতে চায় যে কোনো বড় ছোট যেই থাকুক না কেন, তাহলে সঙ্গে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার রাখা উচিত। তাছাড়া যদি কারোর শ্বাসকষ্টের প্রবলেম থাকে বা কোনো প্রবলেমই থাকতে পারে, তাহলে অবশ্যই নিজেদের কাছে লবঙ্গ, এছাড়াও সঙ্গে করে কর্পূর, কিছু চকলেটস এইসব রাখা অবশ্যই উচিত। পথে এক জায়গায় ড্রাইভার দাদা দাঁড়ালো এই উদ্দেশ্যে যে জিরো পয়েন্ট যাওয়ার জন্য এক পারমিট এরিয়া থেকে পারমিট দরকার পড়ে। সকল যত পার্সন থাকে প্রত্যেকেরই পারমিটের দরকার পড়ে সেই পারমিট কালেক্ট করার জন্য। চারিদিকের ভিউ দেখে নিজেকে আটকে না রাখতে পেরে আমিও গাড়ি থেকে নেমে পড়লাম। পারমিট নেওয়া হলে আবার গাড়ি আমাদের এগিয়ে চলল যাত্রাপথের দিকে। যত এগিয়ে যাচ্ছিলাম পাহাড়, আকাশ, বা যত পাহাড় থেকে নির্গত ঝর্ণা সব যেন এক জায়গায় মিলিত হয়ে বিনয়বন্ধন যেন তাদের একটা চোখে পড়ছিল সব সময়। চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। অবশেষে গিয়ে পৌঁছালাম জিরো পয়েন্ট যাওয়ার আগে এক স্টপেজে, যেখান থেকে অনেকেই গায়ে পরার জ্যাকেট, বুটস, হ্যান্ড গ্লাভস এই সমস্ত ভাড়া নেয়। এগুলি উপরেও পাওয়া যায়, তবে ভাড়া নিচের থেকে বেশি উপরে।
ঠিক যেমন টয়লেট নিচে যখন ইউজ করা হয়েছিল তখন 10 রুপিস পড়েছিল, আবার যত উপরে ওঠা যাচ্ছিল ততই সেটা বেড়ে দাঁড়িয়েছিল 20 রুপিস পার পারসন। আর এর উপরে অর্থাৎ 0 পয়েন্টে টয়লেটের অপশন নেই, ওখানে অপশন হিসেবে পাথরের আড়াল ইউজ করতে হয়। যেই স্টপেজে দাঁড়ালাম সেখানেই 0 পয়েন্ট থেকে নেমে লাঞ্চের জন্য অর্ডার দেওয়া হলো আমাদের সকলেরই। তারপর সকলে এগিয়ে চললাম, অবশেষে আঁকা বাঁকা পথ অতিক্রম করে পৌঁছলাম 0 পয়েন্টের ঠিক কাছে। রাস্তার জার্নিতে আমাদের কারোরই কোনো রকম প্রবলেম হয়। 0 পয়েন্ট পৌঁছানোর পথে কয়েকটা সমস্যার কথা আমি এখানে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে লাচুংয়ে কিন্তু কোনো রকমের কোনো ফোনেরই টাওয়ার পাওয়া সম্ভব হয় না, সব সময় থাকে না, তবে কিছু কিছু সময় পাওয়াও যায়। এদিকে আমরা লাচুংয়ের হোটেলে যেটা সমস্যা ফেস করেছিলাম তা ছিল আমার বাবা কোনো দিনই পোলট্রি চিকেন খান না, তো হোটেলের মালিককে সেটার জন্য আমরা বলেছিলাম এগ অমলেট করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা জানান যে প্রবল বৃষ্টির জন্য রেশন প্রপার তোলা হয়নি, তাই যা ওনাদের কাছে ছিল তা থেকেই আমার বাবাকে খেতে হবে। সেই কারণে এগ অমলেট হতে গেলেও এক্সট্রা চার্জেস লাগবে। আমরা সেটা দিতে রাজি ছিলাম, তবে তার আগে আমরা যোগাযোগ করতে নিয়েছিলাম আমাদের এজেন্সির সাথে, কিন্তু সেই রাতে আমাদের এজেন্সির সাথে কথা হয়ে ওঠেনি। পরের দিন যখন এজেন্সি জানতে পারেন তখন ওনাদেরকে ফোন করে রীতিমতো এগ অমলেট করার কথা যখন বলে দেন সেই মুহূর্তে ওনারা রাজি হন, কিন্তু পরে এই প্রবলেমই আবার ফেস করতে হয়, যেহেতু ওখানে আমরা যখন খাবারের টাইমে পৌঁছই সেই টাইম করে যিনি ওখানকার ওনার উনি ওই হোটেলের খাবার টাইমে থাকে না, তো উনি যার দায়িত্বে দিয়ে যান সেই সময়ে সেই ব্যক্তি বা সেই ছেলেটি সেটা দিতে ঠিক রাজি থাকে না, যেহেতু প্রপার কথা ওকে বলা হয়ে থাকে না। তাই পরবর্তীকালে সেটা সমাধান হয়েছিল অনেক কথাবার্তা হওয়ার পর। এই দিন রোদ ঝলমলে একটা ওয়েদার আমরা পেয়েছিলাম, খুব উপভোগ করেছিলাম, কিন্তু ভয় ছিল উপরে গিয়ে যদি বৃষ্টি পাই, কিন্তু আমরা সেই বৃষ্টি আর সম্মুখীন হতে হয়নি আমাদের, আমরা স্নোফল পেয়েছিলাম। এটা একটা পরম পাওনা। অবশেষে যাত্রাপথ শুরু হতেই পথে পড়ল দুপাশে সবুজ দৃশ্য, আবার সঙ্গেই চমড়িগাই বা ইয়াক, তো এই সমস্ত কিছু উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম সেই বরফের পাহাড়ের দিকে।
অবশেষে আঁকাবাঁকা পথ অতিক্রম করে পৌঁছলাম 0 পয়েন্টে। নেমেই প্রথমে ঠান্ডা থেকে শরীরকে গরম করতে ওখানকার প্রচুর স্টলে ছিল। তার মধ্যে 1 নম্বর স্টলে গিয়ে নিজেদের পায়ে পড়ার বুট ভাড়া করে নিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম ম্যাগি। আগেই বলেছি যে উপরে যে কোনো জিনিসের দাম একটু বেশিই হবে, সেই কারণে যখন আমরা বুট বা জ্যাকেট যাই ভাড়া করি না কেন, যদিও আমাদের জ্যাকেটের প্রয়োজন হয়নি, জ্যাকেট নিচে ভাড়া করতে গেলে যা আমরা 100 টাকায় পেতাম সেটাই জ্যাকেট উপরে ভাড়া করতে গিয়ে 150 থেকে 200 পড়ছিল। বুটসের ভাড়াও সেম 100ই পড়ছিল বা 150 কোথাও কোথাও ছিল, কিন্তু সেগুলো বার্গেনিং করে ঠিক করে নেওয়া যায়। অবশেষে অপরূপ একটা সুন্দর চারিদিকে স্নো, পাহাড়ে মোড়া চারিপাশটা দেখে চোখ যেন মুগ্ধ হয়ে গেল। এখানে উপরে পৌঁছানোর পর যেটা প্রবলেম হয়েছিল সেটা হয়েছিল আমার মার অক্সিজেনের খানিক প্রবলেম হয়েছিল বটে। আমি মাকে যখন জিজ্ঞেস করি যে ঠিক আছো, তো মা বলে যে হ্যাঁ আপাতত ঠিক আছি, কিন্তু এই সিলিন্ডারের অক্সিজেন সমস্ত শেষ হয়ে যাবে। তো আমি উত্তর দিলাম যে না, সেটা কিনে নেওয়া যাবে আবার, সেটা কোনো প্রবলেম নয়। আমরা ডাউট করেছিলাম বাবাকে নিয়ে, কিন্তু সবথেকে মজার ব্যাপার ছিল যে আমার বাবার কোনো প্রবলেম হয়নি। অতটা হাইটে গিয়েও সেখানে পেসমেকার বসানো একজন মানুষের সেই প্রবলেমগুলো ফিল করতে হয়নি। তো এই ডাউটটা থেকে ক্লিয়ার হয়ে গেছিলাম অনেক আগেই। এবার আসি যে একটু আগেই বলছিলাম যে ম্যাগির কথা, বা ম্যাগি অর্ডার করেছিলাম, সেই একটা ছোট বাটি, যেগুলো আমাদের কাছে কাগজের ছোট ছোট বাটি পাওয়া যায়, সেই বাটির এক বাটি ম্যাগির দাম ছিল 0 পয়েন্টে 80 টাকা করে। তো আমরা 4টা নিয়ে নিয়েছিলাম, তা এক একটা 80 টাকা করে পড়েছিল। যেই অক্সিজেন সিলিন্ডার নিচে কোনো মেডিকেল শপেই যেটা 500 টাকা করে পাওয়া যায়, সেটা ওপরে যাওয়ার পর ওখানে দাম পড়ছিল 700, তার থেকে কোনোভাবেই সেটা কমতো না। আমরা দাম দর করে নিয়েছিলাম। এবার আর কোনো কথা না বলে চারিদিকে এই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ অনুভূতিটা একসঙ্গে অনুভব করি। চলো জাস্ট চুপ থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি। পাহাড়ের উঁচু দিকটাতে হেঁটে চলেছিলাম, আর এত জোরে বাতাস বইছিল যে ওখানে যাই কথা বলি না কেন কোনো কথাই আর শোনা যাচ্ছিল না, শুধু বাতাসের আওয়াজ ছাড়া। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা ইয়ামথাম ভ্যালি পর্যন্তই যাব, যেহেতু বাবা মায়ের একটা ব্যাপার তো ছিলই, দায়িত্বও ছিল। কিন্তু আস্তে আস্তে ওখানে পৌঁছানোর পর জানতে পারলাম যে ইয়ামথাম ভ্যালিতে এই সময়ে, অর্থাৎ আমরা যেই মাসে গেছি মে মাস, এই মাসে কোনোভাবেই কোনো রকম বরফ পাওয়া যাবে না। তারপরে আরও উঁচু 0 পয়েন্টেই সেটা যেতে হবে যদি বরফ দেখতে চায় কেউ। সেই জন্য আমরা পরবর্তীকালে ঠিক করি যে 0 পয়েন্ট অবশ্যই যাব, কারণ অত দূর থেকে গেছি যখন, তখন সেটাই দেখার উদ্দেশ্য তো প্রথম থাকে সকলেরই। আর সত্যি সত্যি এতটা বরফ চারিদিকে ঘিরে আছে, এটা যে দেখতে পাবো বা এরকমভাবে যে দেখতে পাবো এই সময়ে, সেটা ভাবিনি। কারণ বৃষ্টি প্রচণ্ডই হয়েছিল, তো ধারণা ছিল যে বৃষ্টিতে বরফ গলে যাবে, কিন্তু না, আমরা স্নোফলও পেয়েছিলাম খানিক। The shadows
fireworks play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep. হেঁটে হেঁটে পাহাড়ে চড়তে গেলে বা কিছু তাড়াহুড়ো করেই যদি চড়তে যাওয়া হয় তাহলে নিঃশ্বাসের একটা প্রবলেম তো হয় বটেই, সেটা আমাদেরও হয়েছিল। তাই পাহাড়ে চড়ার সময় এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ে উঠতে গেলে অত প্রবলেমস হবে না, কারণ ওখানে তো গাছপালার অভাব থাকেই, আর এমনিতেও নিঃশ্বাসের অভাবটা মানে শ্বাসের অভাবটা ওপরে হয়ই, কিন্তু সেই তুলনায় নিজেদেরকে সেই দিক থেকে সতর্ক অবশ্যই থাকা উচিত, তাহলে এগুলো মোটামুটি ঠিকই থাকে। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. Their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. ঘণ্টাখানেক টাইম কাটানোর পর আর সুন্দর এক দৃশ্যের সাক্ষী হয়ে অবশেষে এগিয়ে চললাম গাড়ির কাছে। আর ওদিকে দেখি গিয়ে যে গাড়িতে আমার বাবা মারা কী অবস্থায় আছে। ওরা অ্যাকচুয়ালি এখানে নামেনি বা বরফের দিকে পাহাড়ের দিকে ওরা আসেনি, মা তো নামতে পারতো না, কিন্তু বাবাও ভাবলো হঠাৎ করে যে একটু তো ভয় লাগলো যে যদি প্রবলেম হয় কোনোভাবে, তাই জন্য বাবাও ছেড়ে দিল যে বরফের দিকে এগোবো না। আর অবশেষে আমরা গাড়িতে উঠে ফিরলাম সেই জায়গাটায় যেখানে লাঞ্চের জন্য বলে গিয়েছিলাম যে এখানে এসে আমরা লাঞ্চ করব। তাই এগিয়ে চললাম সেই লাঞ্চ করার জন্য সেই ইয়ামথাম ভ্যালি। পরবর্তী পর্বের জন্য অবশ্যই সঙ্গে থেকো। আর